গল্প সুখ দুঃখ, লেখায় নুসরাত জাহান মিষ্টি। সবার আগে খাবার খেতে বসায় শাশুড়ি মা মুখের সামনে দিয়ে প্লেট টেনে নিয়ে গেল। অতঃপর বলল, শুধু খাই খাই। ঘরের যে পুরুষ মানুষরা কেউ খায়নি সেই খবর আছে? শোন বৌমা, বাড়িতে যা করেছ করেছ, এই বাড়িতে এসব চলবে না। এই বাড়িতে বউয়েরা সবার শেষে খায়। শাশুড়ি মায়ের কথা শুনে আমি শান্ত গলায় বললাম, কেন মা? বউয়েরা সবার শেষে খাবার খাবে কেন? তাদের বুঝি আগে ক্ষুধা লাগতে পারে না? শুধুমাত্র এতটুকুই বলেছিলাম। বিয়ের মাত্র 2 মাস হয়েছে, এই সামান্য কথাটুকুর জন্য আমার স্বামী এসে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। পরপর 2টো থাপ্পড় খেয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। অতঃপর আমার স্বামী রাসেল কর্কশ গলায় বলল, মায়ের মুখে মুখে তর্ক নয়। আমার মায়ের মুখে মুখে কথা বলবি না। আর একদিন যদি এটা দেখি তবে মুখ ভেঙে দিব। রাসেলের কর্মকাণ্ড এবং কথায় আমার বুকের ভেতরে কেমন একটা ব্যথা অনুভব হলো। আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। শান্ত গলায় বললাম, আমার কথাটাই শুনলে? তোমার মায়ের আমার মুখের সামনে দিয়ে খাবারটা কেড়ে নেওয়া দেখলে না? আমার মুখে এই কথা শুনে রাসেল আরও একটি থাপ্পড় বসিয়ে দিল। অতঃপর বলল, মেয়ে মানুষের তর্ক আমার পছন্দ না। আর একটা শব্দ উচ্চারণ করবি না। চুপচাপ সবার জন্য খাবার বেড়ে দে। আমি আর কথা বাড়ালাম না। বলতে গেলে নতুন বউ আমি। এরই মাঝে আমার গায়ে হাত তুলতে রাসেল দুবার ভাবল না। এটা ভাবনাতে আসতেই কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি আর কোন শব্দ না করে রাসেলের কথা মতো সবার খাবার দিলাম। সেদিন দুপুরে আর আমার খাওয়া হলো না। বিকালের দিকে কান্না করে মাকে সব ঘটনা বলতে মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, এটাই মেয়েদের জীবন। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। তুই মানিয়ে নে। জামাই বোধহয় একটু রাগী। তার রাগটা সামলে নে। রাগ উঠলে তুই চুপ করে যাবি। তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়ের সঙ্গে কথা বলে মনে হলো এটাই জীবন। মানিয়ে নিতে হবে। সেদিন কষ্টে রাসেলের থেকে মুখ ফিরিয়ে থাকলেও রাসেল সেসবে পাত্তা দেয়নি। সে আমার কষ্টটা বুঝতেই পারেনি। হয়তো বোঝার চেষ্টাও করেনি। অতঃপর এভাবেই সংসার জীবন কাটিয়ে দিলাম। দেখতে দেখতে বিয়ের 6 মাস কেটে গেল। এর মাঝে রাসেল আমার গায়ে অজস্রবার হাত তুলেছে। ছোট থেকে ছোট বিষয় নিয়ে সে গায়ে হাত তুলত। এই তো সেদিন, সে বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার জন্য গামছা চাচ্ছিল। সেটা দিতে দেরি হওয়ায় সে গামছা আমার মুখে মেরে একটা লাথি বসিয়ে দিল। রাগী কণ্ঠে বলল, এতক্ষণ লাগে এটা দিতে? সারাদিন বাড়ি বসে করিস কি? শুধু খাও আর ঘুমাও? অথচ এই গামছাটি তার সামনেই ছিল। সে চাইলেই এটা নিজে নিতে পারত, কিন্তু পারল না। তার শিক্ষা তাকে জানান দিয়েছে, এগুলো মেয়েদের কাজ, সে এটা কেন করবে? তাই আমার কাজটা আমাকেই তো করতে হবে। দেরি হলে এভাবেই মারও খেতে হবে। দিনের পর দিন তার গায়ে হাত তোলার পরিমাণ বেড়ে যায়। এক সময় আমি আর মানিয়ে নিতে না পেরে রাগ করে বাবার বাড়ি আসি। বাবা কয়েক বছর আগে গত হয়েছে। মা এবং ভাই, ভাবি ছিল বাসায়। আমাকে দেখে তারা কেউ খুশি হলো না। আমি মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি। তাকে সব ঘটনা খুলে বলি, মা আমি আর মানিয়ে নিতে পারছি না। আমার দ্বারা সম্ভব না গো মা। সে সব সময় রেগে থাকে। কোন ভুল হওয়ার সময় দেয় না। তার আগেই গায়ে হাত তোলে। শাশুড়ি মা ঠিকমতো খেতেও দেয় না। যে তরকারি দেয় তা দিয়ে আমার পেট ভরে ভাত খাওয়া হয় না। মা আমি আর পারছি না। মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, সহ্য তো করতেই হবে মা। কিছু করার নাই। এটা বলে মা তার জীবনের দুঃখের কথা বলেন। সে কত রাত না খেয়ে পার করেছে, কান্না করে গিয়েছে। কিন্তু লাভ নাই। তার স্বামী তাকে কখনো বুঝল না। এরই মাঝে ভাবি মাকে কর্কশ গলায় ডেকে বলে, ঘরের কাজগুলো পড়ে রয়েছে, সেগুলো কখন করবেন? মেয়ের সঙ্গে গল্প করা কি ফুরিয়ে যাচ্ছে? মেয়ে তো ঘাড়ে এসে উঠেছে।
বেশ কিছুদিন থাকবে, তাহলে এত গল্প করার তাড়া কিসের? ভাবির এইসব কথা শুনে মা তৎক্ষণাৎ উঠে যায়। সে গিয়ে ঘরের কাজ করতে নেয়। আমি গিয়ে মাকে সাহায্য করে তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাই। মা শান্ত গলায় বলে, কিছু করার নাই মা। তোর স্বামী মা ভক্ত, তাই তার মায়ের হুকুমে তোকে চলতে হয়। আর আমার ছেলেটা বউয়ের ভালোবাসা অন্ধ, তাই বৌমার হুকুম আমাকে মানতে হয়। তাই তো তোকে মানিয়ে নিতে বলছি, কারণ একবার ছাড়াছাড়ি হলে এই সংসারে তোর জীবনটা আরো জাহান্নামে পরিণত হবে। মায়ের কথা শুনে আমি থমকে যাই। মায়ের সব কথার এক কথা মানিয়ে নে, এটা যে কতটা কষ্ট বুকে চেপে বলছে সেটা বুঝতে পারি। নিজের জীবনের এসব হতাশা নিয়ে ছাদে বসেছিলাম। সেই সময়ে ছাদে কাপড় নিতে আসে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার মেয়ে মিতু। সে আমাকে দেখে নিজ থেকে জিজ্ঞেস করে, মায়া আপু কেমন আছেন? জি ভালো আছি। তুমি? কথাটি বলে আমি মিতুর দিকে তাকাতে অবাক হয়ে যাই। মেয়েটার চোখে মুখে অদ্ভুত এক খুশি। গায়ে জড়ানো জামদানি এক শাড়ি, গলায় মোটা সোনার চেইন, হাতে রেশম চুড়ি, চুলগুলো ছেড়ে দেওয়া। সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। সে হাসি মুখে বলে, ভালো আছি। অতঃপর সে এসে আমার পাশে বসে। আমার মুখটা শুকনো দেখে মিতু বলে, আপনার মন খারাপ আপু? আমি মাথা নাড়িয়ে না জানালাম। তবে মিতু বোধহয় বিশ্বাস করল না। আমার চোখ দেখে হয়তো আমার দুঃখটা বুঝে নিয়েছে। সে শান্ত গলায় বলে, আপনার কিছু হয়েছে? আপু এটা ভাববেন না আমি কৈফিয়ত চাচ্ছি। আসলে কাল আপনাকে কান্না করতে করতে আসতে দেখলাম, তাই মনে কৌতূহল জাগল। এত কৌতূহল ভালো না। তা তোমার বর কেমন? বিয়ের তো 3 বছর হলো, এখনো বাচ্চা নিচ্ছ না যে? আমার কথাটি শুনে মিতুর মুখটা শুকিয়ে গেল। সে মলিন গলায় বলে, নিতে চাই, কিন্তু হচ্ছে না। ওহ, এটা নিয়ে তোমার স্বামী তোমাকে খুব বকে? আমার প্রশ্নটি অনধিকার চর্চা, তবুও করে ফেললাম। দুঃখের সাগরে ভাষা আমি বোধহয় অন্যের দুঃখের গল্প শুনতে চাচ্ছিলাম। তবে মিতু আমাকে তার দুঃখের নয় সুখের গল্প বলতে শুরু করে। সে বলে, না, আমার স্বামী তেমন মানুষ নয়। সে তো উল্টো আমাকে বোঝায়, যেই সময় হওয়া হবে তুমি এটা নিয়ে দুঃখ পেও না। জানেন আপু, আমি বিয়ের আগে যেটা ভাবছিলাম ও তেমন নয়। খুব ভালো মানুষ। একটু থেমে বলে, বিয়ের আগে সবাই আমাকে এমনভাবে ভয় দেখাচ্ছিল। আমি ভেবেছিলাম স্বামী মানে গম্ভীর, তার কথা মতো কাজ না করলে মারবে। শ্বশুরবাড়ি মানে অনেক কায়দার কাজ। শ্বশুর শাশুড়ির মন পাওয়া সম্ভব নয়। কিন্তু বাস্তবতা তেমন নয়। সবকিছু উল্টা। কথাগুলো বলার সময় মিতুর মুখে যে হাসি ফুটে উঠেছে সেটা দেখে আমি অবাক হলাম। এই সেই মেয়ে যে অনেক বেশি চিকন হওয়ায় বারবার রিজেক্ট হচ্ছিল। শেষে বিয়ে ঠিক হয়েছিল তার চেয়ে 10 বছরের বড় এক লোকের সঙ্গে। তখন আমরা সবাই বলেছিলাম, মিতু তোমার তো এই লোকের সঙ্গে বেশি দিন টেকা হবে না। এই লোক তোমাকে কখনো বুঝবে না। আড়ালে আবডালে সবাই বলছিল মিতু নামক বাচ্চা মেয়েটির বিয়ে টিকবে না। প্রথমত অল্প বয়সে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে, তার উপর এত বড় পাত্র। মিতুদের অবস্থাও তত ভালো নয়। যদিও এখানে অবস্থান করা কেউ তেমন অবস্থার নয়। সবাই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। এমন না হলে কেউ এমন পুরো ভাঙাচোরা বিল্ডিংয়ে থাকত। তবে সবার মাঝে মিতুরা একটু বেশিই গরিব ছিল। সেজন্য মিতুর পরিবার অল্প বয়সে তার বিয়ের জন্য উতলা হয়ে উঠছিল। অতঃপর এতবার রিজেক্ট হওয়া, সব নিয়ে ভয়ই শেষে যেই পাত্রপক্ষ মিতুকে পছন্দ করেছে তার সঙ্গেই বিয়ে দিয়েছে। সেই মেয়েটির মুখে এই সুখময় হাসিটা আমার জন্য কষ্টময় ছিল। মানুষ মাত্রই হিংসুটে। নিজে দুঃখের সাগরে থেকে অপরের সুখটা যে হজম হবে না তা স্বাভাবিক। তবুও আমি মিতুকে তার সাংসারিক গল্প বলতে বললাম। বিয়ের পর তার জীবনটা কেমন কাটল? আমি সরাসরি বললাম, বিয়ের পর তোমার স্বামী তোমার গায়ে কবার হাত তুলেছে?
একবারও নয়, কারণ এটা ক্ষমার অযোগ্য অপরাধ। উহু, এই কথাটা আমি বলিনি, আমার স্বামী বলেছে। এটা বলতে মিতুর মুখের হাসিটা আরও উজ্জ্বল হয়। সে সেদিনের স্মৃতিচারণ করে, যেদিন সে একটি ভুল করে ফেলেছি। ধীরে ধীরে মিতু তার সংসারের গল্পটা বলতে শুরু করে। খুবই মিষ্টি এক গল্প। অতীত। একদিন মিতু একটি ভুল করে বসে, যদিও সেটা ইচ্ছাকৃত ছিল না। তবুও সে ভীষণ ভয় পাচ্ছিল। তাই তৎক্ষণাৎ তার স্বামীর কাছে এসে অনুরোধ করে বলে, প্লিজ আমাকে মারবেন না, আমার ভুল হয়ে গেছে, সরি। এটা শুনে তার স্বামী তাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, মানুষ মাত্রই ভুল হতে পারে, এই সামান্য ভুলের জন্য বকবো কেন, আর মারবই বা কেন? মিতু অবাক হয়ে তার স্বামীর দিকে তাকায়। এই ভুলের জন্যই সে আশেপাশে কত পুরুষকে চিল্লাপাল্লা থেকে শুরু করে গায়ে হাত তুলতে দেখেছে, সেখানে তার স্বামী সবটা স্বাভাবিকভাবে নিল। শুধু তাই নয়, তার স্বামী বলে, আর হ্যাঁ, স্ত্রী ভুল করতেই পারে, হয়তো অজান্তে অপরাধও করে ফেলে, কিন্তু কোন অবস্থাতেই স্ত্রীর গায়ে হাত তোলা উচিত নয়। তাই তুমি এভাবে অনুরোধ করবে না কখনো, বরং ভুলবশত কখনো যদি আমি তোমার গায়ে হাত তুলি তবে তুমি প্রতিবাদ করো। এটা অন্যায়। তুমি যদি ভুলটা শুধরে না দাও তবে আমি বুঝবো কিভাবে আমি ভুল করেছি? সেজন্য ভুলটা তোমাকেই শুধরে দিতে হবে, বুঝলে? মিতু বুঝতে পারে না, সে তবুও মাথা নাড়ায়। তার স্বামী বুঝতে পেরে তাকে শান্ত ভাষায় বোঝায়, একজন স্বামীর জন্য তার স্ত্রী তার সম্মান, তার দায়িত্ব, তার কর্তব্য, কিন্তু বস্তু নয়। সে এমন কোন বস্তু নয় যে তাকে চাইলেই যে কোনো সময় তুলে আছাড় মারা যায়, গায়ে হাত দেওয়া যায়। এটা অন্যায় এবং বেমানান। স্বামী স্ত্রীর সম্পর্ক হবে বন্ধুত্বের, ভালোবাসার। এখানে ভুল থাকবে, ঠিক থাকবে, সব থাকবে। তাই বলে একে অপরের প্রতি অন্যায় অবিচার করা যাবে না, এগুলো ক্ষমার অযোগ্য অপরাধ। মিতু এসব শুনে খুশি হয়। সে কখনো স্বপ্নেও ভাবেনি তার স্বামী এত ভালো হবে। এই তো সেদিন বিয়ের সময়ও তাকে মুরব্বীরা বুঝিয়েছে স্বামীর কথা শুনে চলতে। স্বামী যা বলবে তাই ঠিক। সে ভুল করতে পারে না, মাঝে সাঝে গায়ে হাত দিতে পারে, তাই শরীরটা শক্ত করে নিতে, যাতে সব সয়ে যায়। অথচ তার স্বামী তাকে কত চমৎকারভাবে ভিন্ন এক বাণী বোঝালো। এই তো সেদিনই মিতুর খুব ক্ষুধা পেয়েছিল, কিন্তু তার মা বলেছে বাড়ির মেয়েরা যখন তখন খেতে পারলেও বউয়েরা পারে না, তাদের সবার শেষে খেতে হয়। তাই ক্ষুধা পেট চেপে রেখে সে ঘরের কাজ করছিল। এটা দেখে তার শাশুড়ি তাকে বলছিল, তোমার ক্ষুধা পেয়েছে, খেয়ে নিবে, এখানে এত ভয়ের কি আছে? অন্যরা কখন খাবে না খাবে সেই হিসাব করে চললে তোমার পেট চলবে। সেদিনের পর থেকে মিতুর যখন ক্ষুধা পায় তখনই সে খায়। তার সংসারটা সুন্দরই কাটে। তবে হ্যাঁ, মাঝে মাঝে শাশুড়ির মুখ ঝামটা শুনতে হয়। সে কোন প্রতিবাদ না করলেও এসবে তার স্বামী প্রতিবাদ করে। তার স্বামীর কথা, আমার বউ ভুল করলে আমি যেমন তাকে শাসন করব তেমন ভুল না করে কেউ তাকে কথা শোনালে প্রতিবাদও করব। সে যখন ভুল করেনি তখন তাকে অহেতুক এসব বিষয়ে কথা শোনানো উচিত নয়। তার স্বামীর কড়া গলায় বলা কথাগুলো কাজে দেয়। এরপর থেকে শাশুড়ি তাকে কম কথা শোনায়। মাঝে সাঝে অবশ্য স্বামীর লাইফে এসে নিজের শাশুড়িকে হিংসা করতে শুরু করেছিল। তখনও তার স্বামী তাকে চমৎকারভাবে বুঝিয়েছে, তার স্বামী যেমন তার দায়িত্ব পালন করছে তেমন মিতুরও নিজের দায়িত্ব পালন করা উচিত। শাশুড়ি মায়ের মতো, সে হিংসার জিনিস নয়। অতঃপর মিতু ভুল করলে প্রথমে বোঝাতো, বোঝানোই কাজ না হলে বকত। এসবে অবশ্য মিতু কষ্ট পায় না। তার স্বামী তাকে এত চমৎকারভাবে তার ভুলটা বুঝায় যে তার কষ্ট পাওয়ার কোন মানেই হয় না। তার স্বামী সেই সুযোগ তাকে দেয় না। এভাবেই তার স্বামীর নিরপেক্ষ আচরণে তার এবং তার শাশুড়ির সম্পর্কও সুন্দর হয়। সব মিলিয়ে সে খুব খুশি আছে। হ্যাঁ, মাঝে মাঝে সন্তান হয় না দেখে মন খারাপ হয়।
এখানে তার শাশুড়িও যে কষ্ট পায় সে সেটা বুঝতে পারে, তবে তার স্বামীর জন্য কিছু বলতে পারে না। আশেপাশের মানুষ এটা নিয়ে বললেই সে চুপ হয়ে যায়। তার মনটা খারাপ হয়। সবই মিতু বুঝে। তারও কষ্ট হয়। তবে তার স্বামী সবাইকে বুঝিয়ে বলেছে, এটা তো আমাদের হাতে নেই। সন্তান যখন হওয়ার তখন হবে, না হলে কিছু করার নাই। তাই লোকে বাড়ি বয়ে সে এসব যাতে না বলে। মিতু এবং তার শাশুড়িকে সে সুন্দরভাবে এসব বুঝায়, সেই সঙ্গে ধৈর্য ধরতে বলে। যখন বাচ্চা হওয়ার তখন হবে। এসবের মাঝে মিতুর যখনই কোন বিষয় নিয়ে মন খারাপ হয় তখনই তার স্বামী তাকে নিয়ে বাড়ির কাছেই ঘুরতে বের হয়। খুব স্বল্প খরচে তারা দুজন সুন্দর এক বিকেল কাটায়। মিতুর এসব খুব ভালো লাগে। তার স্বামীর সামর্থ্য অনুযায়ী সে তাকে খুশি রাখার চেষ্টা করে। এটাই মিতুর জন্য বড় পাওয়া। কারণ সে দেখেছে অনেকের অনেক সামর্থ্য থাকা সত্ত্বেও এসব পায় না, যেখানে সে এমনি পেয়ে যাচ্ছে। বর্তমান মিতু এসব বলতে বলতে খুশিতে হাসে। আজ তাদের বিবাহ বার্ষিকী। সে বাবার বাড়ি আসায় তার স্বামী মনে করে তার জন্য শাড়ি এবং এই চেইনটি নিয়ে আসে। এই চেইনটি কিনতে তার অনেক পরিশ্রম করতে হয়েছে এবং বেশ সময় ধরে টাকা জমাতে হয়েছে। মিতু গলার চেইন দেখিয়ে বলে, এগুলো তার স্বামী তার হাতে দিয়ে তৎক্ষণাৎ পরে নিতে বলেছে। সেও লোকে কি বলবে এসবে গুরুত্ব না দিয়ে তার স্বামীর পছন্দ মতো সেজে নিয়েছে। অতঃপর দুজন ঘুরতে বের হয়। ঘুরে ফিরে এখন আসলো। মিতুর সব কথা এবং তার মুখের উজ্জ্বলতা দেখে আমি অন্য দুনিয়ায় হারিয়ে গেলাম। এমন সুখের জীবন তো আমি কল্পনা করছিলাম, কিন্তু পাইনি, যেটা মিতুর হয়েছে। মিতু গল্প শেষ করে বলে, আমি খুব সুখে আছি আপু। যদিও আমি জানি এই বিল্ডিংয়ের অনেকেই চায়নি আমি সুখী থাকি। তবে ভাগ্যটা আসল। যার ভাগ্যে যা আছে তা হবেই। আমার ভাগ্য ভালো ছিল বলেই আমি আজ এত সুখী। এখন দোয়া করবেন, যাতে আমি আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারি। তাহলে আমার জীবন সার্থক। কথাগুলো বলে মিতু আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি তার চলে যাওয়া দেখে ম্লান হাসি। অতঃপর বাসায় চলে আসলাম। ঘরে আসতেই শুনতে পাই ভাবি ভাইকে বলছে, তোমার বোন কতদিন থাকবে? স্বামীর সঙ্গে ঝামেলা করে চলে আসলো। এখন আমরা এই বোঝা টানব? গিয়ে তোমার মাকে বলো তাকে চলে যেতে বলতে। এমনিতে দুদিন পর আমার বাবা মা বোন আসবে। তাদের জন্য ব্যবস্থা করতে হবে। তার আগেই তোমার বোনকে সরাও। আমি লক্ষ্য করলাম ভাইয়া ভাবির কথা শুনে মায়ের কাছে এসে বিনা সংকোচে আমার চলে যাওয়ার কথা বলল। মা কোন কথা বলতে পারিনি। আমি এসব দেখে একটি দীর্ঘশ্বাস ফেললাম। সবাই বলে নারী নারীর শত্রু। এক নারী অন্য নারীর ভালো দেখতে পারে না। কথাটা সত্য হলেও এখানে দায়টা কিন্তু পুরুষরাই। যদি পুরুষরা সবসময় নিরপেক্ষ থাকত তাহলে ঘরে ঘরে মিতুর মতো একটি একটি সুখী বউ জন্ম নিত। কিন্তু সেটা হয় না। এই সমাজে আমার ভাই আছে, আমার স্বামী আছে, আছে মিতুর স্বামী। এই তিন ধরনের মানুষ রয়েছে বলেই চারদিকে এত কলহ। সুখ দুঃখের অদ্ভুত এক মিশ্রণ। কারো গল্প সুখের তো কারো দুঃখের। এসব ভেবে ভাইয়ের বোঝা বাড়াতে চাইনি বলে সেদিনই স্বামীর ঘরে ফেরত আসলাম। আমি জানি আমি নিজে না আসলে আমার স্বামী কখনো আমাকে ফেরত আনতে যাবে না। সেই সাথে তার অন্যায়ের প্রতিবাদও করতে পারবো না। কারণ এটা করলেই ট্যাগ লাগবে ডিভোর্সি। অতঃপর ভাইয়ের বোঝা, সমাজের বোঝা। মুখ খুললেই যে নারী বে। অথচ যে জীবন পার করছি তার চেয়ে ডিভোর্সি হয়ে বেঁচে থাকা ভালো। কিন্তু উপায় যে নাই। আমাকে তো আমার মতো বাঁচতে দিবে না সমাজ। তাই সব মেনে মানিয়ে চলতে হবে। পরিশেষে মিতুর সুখের জীবন আরও সুখের হলো। তার কোলজুড়ে পুত্র সন্তানের আগমন ঘটল। তার সংসারটা সুখেই কেটে যাচ্ছে। অন্যদিকে মায়াকে মানিয়ে গুছিয়ে গায়ে শত শত কালচে দাগ নিয়ে এই অসুস্থ পরিবেশে আরও একটি প্রাণ নিয়ে এসে সংসার করে যেতে হচ্ছে।
মায়ার মাকে তার সন্তান এবং বৌমার ঘরে কোনোরকম দিন কাটিয়ে দিতে হচ্ছে। এভাবেই বয়ে চলছে সমাজের মানুষের সুখ দুঃখী গল্প। এটা আমাদের সমাজেরই বাস্তব চিত্র। সমাপ্ত।